তপন স্টাডি সেন্টার থেকে আমি সুকুমার পাল। মানুষের খারাপ সময় চলছে এখন, সবই জানি, কিন্তু তার মধ্যে দিয়েও কিছু মানুষের জীবনে হয়তো সুখের খবরও আসে। তো আমার সামনে যে ছেলেটি বসে আছে তার নাম অনিমেষ রয়। তার জীবনের চড়াই উতরাই রয়েছে, সেই সব ঘটনা নিয়ে আজকে আমাদের আলোকপাত। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবে। আর তপন স্টাডি সেন্টার কিন্তু ফিজিক্যাল মোডে এখন ক্লাস অফ রয়েছে জানাচ্ছি। এখন আমাদের ডিজিটাল মোডে সম্পূর্ণ ক্লাস চলছে, সম্পূর্ণরূপে আমাদের পারফর্ম চলছে, পুরোপুরি ফুললি অ্যানালিসিস চলছে আমাদের। আর এখন ডিস্টেন্স মেনেই আমরা কথা বলছি। এখন ক্লাস ফিজিক্যালি বন্ধ, বাট এখন ও এসেছিল, ওর অ্যাটেস্টেশন ফর্ম এসেছিলো আরআরবি মালদা বোর্ডের অন্তর্গত থেকে পাশ করেছিল। পরে করে ও এখন বেলেঘাটা শেডে ও জয়েন করবে 30 দিনের মধ্যে। সেই অ্যাটেস্টেশন ফর্ম আসার পরে ও ওর সঙ্গে কথা হচ্ছিল, তো ওর স্ট্রাগলফুল লাইফের কিছু অংশ শেয়ার করতে চাই আমি। তো অনিমেষ রয়, তোমার বাড়ি কোথায়? স্যার আমি নর্থ চব্বিশ পরগনাজের শ্যামনগরে। আচ্ছা, শ্যামনগরে বাড়ি। আচ্ছা আচ্ছা, তুমি কোন পরীক্ষায় পাশ করেছো বলো? স্যার আমি 2018 সালে CN01 2018-তে এএলপি টেকনিশিয়ানের মাধ্যমে পরীক্ষা দিয়ে সেখানে সিলেকশন হয়েছে। কোন বোর্ডে পরীক্ষা দিয়েছিল? স্যার আমি আরআরবি মালদাতে সিলেকশন হয়েছে আমার। তো মালদাতে যেটা আপনার সাজেশন ছিল যে আরআরবি মালদাটা করলে 70% চান্স থেকে বাড়ির কাছে পোস্টিং হয়। তো আপনার সাজেশন অনুযায়ী আমি স্যার আরআরবি মালদাটা চুজ করি। দেখো, তপন স্টাডি সেন্টার থেকে অন্তত এটুকু চেষ্টা করি আমরা যখন ফর্ম বেরোয় কাউন্সেলিং করি, গাইড করি যে কোথায় ফর্ম ফিল আপ করতে হবে, কোথায় ফর্ম ফিল আপ করলে মার্কস কম আসে, আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করি। সবসময় যে সার্থক হই তা নয়, সবসময় আমরা চেষ্টা করি বেটারটুকু করার। বেশ ভালো লাগছে তোমার কথা শুনে যে তুমি মালদা ফর্ম ফিল আপ করে কলকাতায় তুমি চাকরি করবে বেলেঘাটাতে। বেশ ভালো লাগছে যে তখন এই সাজেশন দিতে পেরেছিলাম বলে। ঠিক আছে, তো আমি বলবো এই যে পরীক্ষায় তুমি পাস করলে, এই পরীক্ষার সম্পর্কে ফিউচারে তো বহু ছেলে মেয়ে পরীক্ষা দেবে, অবশ্যই। তো তাদের একটু বলো তোমার যে মার্কস অ্যানালিসিসটা বলো, যে কোন সাবজেক্টে কীরকম মার্কস ছিল, মানে তোমার পরীক্ষার সিস্টেমটা বলো। সবাই জানে হয়তো, বাট তুমি একবার বলে দাও। আমরা যখন নোটিফিকেশন বেরিয়েছিল তখন ওইটা সিলেবাস তো টোটালি বলে দিয়েছিল, রেলওয়ে সাইটে সিলেবাসটা দেওয়াই ছিল। সেক্ষেত্রে যেটা হয়েছিল, প্রিলিমস 75-এর প্রিলিমস ছিল, মেন্স 100 নম্বরের যেটা নন টেকনিক্যাল পার্ট ছিল, ওটাই মেন মেরিট লিস্ট ছিল, এবং টেকনিক্যাল পোর্শন ছিল 75, যেটা যে যার ট্রেড অনুযায়ী সেটাকে কোয়ালিফাইড মাস্ট হতেই হবে। আচ্ছা, তো এইসব এক্সামগুলো ক্র্যাক করার পর আবার অ্যাপটিটিউড টেস্ট হয়, যারা লোকো প্লাস টেকনিশিয়ান দুটোতেই সিলেকশন হয়েছে তাদের অ্যাপটিটিউড টেস্টটাও ক্লিয়ার করতে হয়। সেই ক্ষেত্রে অ্যাপটিটিউড টেস্ট মানে সাইকোলজিক্যাল টেস্ট, অনেকে অ্যাপটিটিউড জানতে পারবে, টেকনিশিয়ানে অ্যাপটিটিউড টেস্ট। আচ্ছা, সব জানলাম। তো এবার আমি এই প্রসঙ্গে না গিয়ে আমি বলবো তপবনের সঙ্গে তোমার কানেকশান কীভাবে হলো। তোমাকে তো আমি অনেক দিন ধরেই চিনি, তো আমি শুধু মানে আমার দর্শকদের বলতে চাই যে তোমার জীবনে ফেলিয়ারের কিছু ঘটনা দর্শকদের সাথে একটু শেয়ার করা উচিত আমার মনে হয়, তাহলে ওরাও এক্সাইটেড হতে পারে। ফেলিয়ার তো সাকসেস না, ফেলিয়ারের মানে ঘটনাটা প্রচুর আছে স্যার আমার লাইফে, অনেক দিক দিয়েই ফেলিয়ার। যেমন একটু তাড়াতাড়ি শেয়ার করো। সব থেকে বেশি ডিপ্রেসিং আসে যখন আমি স্যার এনটিপিসি এক্সাম হয়েছিল 2016-তে। গতবার এনটিপিসি, গতবার যেখানে এসএম গুডস গার্ড, তো যেখানে 3টে স্টেজ কোয়ালিফাই করার পরে আমরা সিলেকশন নিই, যেখানে এটা আপনার প্রিলি, মেন্স, অ্যাপটিটিউড টেস্ট, মার্কিং এসব ইত্যাদির ভিত্তিতে, ওটাই সব থেকে ডিপ্রেশন। আর সাইকোলজিক্যালের এই তপবনের সঙ্গে যুক্ত হওয়ার কারণটাও এখানে, যেহেতু তপবনের নাম শুনেছিলাম যে স্যার এখানে আছেন, ইনি অ্যাপটিটিউড টেস্ট বা সাইকোলজিক্যাল টেস্ট করান। তো সেক্ষেত্রে তপবনের সঙ্গে তখন থেকেই জড়িত হয় আমি। তো অ্যাপটিটিউড টেস্ট তো হয়েছিল, কিন্তু আমার হয়তো মেরিটে গিয়ে কোথাও হয়নি, যেটা এনটিপিসিটা ক্লিয়ার হলো না। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে তুমি প্রিলিমস পাস করার পরে, মেন পাস করার পরে তুমি তপবন স্টাডি সেন্টারে এসেছিলে ওই সময় 16 সালে, যে মানে সাইকোলজিক্যাল। তো সাইকোলজিক্যালটা আমি তোমাকে করিয়েছিলাম, তোমাদেরকে করিয়েছিলাম, তুমি সাইকোলজিক্যাল পাস করে গেছিলে, বাট মানে টোটাল মেরিট লিস্ট আসতে পারে, এটা তোমার জীবনের একটা ব্যর্থতা। তখন তোমার মনে হয়েছিল যে তপবনে যদি আরো আগে আসতাম তাহলে মানে নাম্বার বেশি পেলে সেখানে আমার সিলেকশন হয়ে যেত। যাই, ওটা কোনো ব্যাপার না। তারপর থেকে তুমি তপবনে কন্টিনিউ পড়াশোনা করেছি।
আচ্ছা, তো এখন যে পোস্টে সিলেকশন হয়েছে তখন সেই পোস্টে সিলেকশনের যে মানে টেকনিক্যাল পোর্শন, সেই টেকনিক্যাল পোর্শনে কিভাবে তুমি পারফর্ম করেছিলে? সব কিছুই টেকনিক্যালের জন্য অবশ্যই তখন স্টাডি সেন্টারের জন্য দায়ী। স্যারের যেভাবে নোটস ডিস্ট্রিবিউশন করা, সব থেকে বেটার লেগেছে স্যারের এক্সামিনেশন নেওয়ার মেথডটা। স্যারের তুমি আমাদের টিম ওয়ার্কের কথা বলছো। টিম ওয়ার্ক অবশ্যই স্যার, অ্যাকচুয়ালি যে কোনো ইনস্টিটিউট কোনো সিঙ্গেলের উপরে ডিপেন্ড করে না, অবশ্যই তাদের টিমের একটা ব্যাপার থাকে। তো এনাদের যে ম্যানেজমেন্টের ব্যাপার আছে স্যার, অবশ্যই তার পেছনে অনেক এনাদের পরিশ্রম আছে। আমি বেশ চেষ্টা করি বিভিন্ন রকম ভাবে, আমাদেরকে সমালোচনাও করে বহু মানুষ, হয়তো অনেক কিছু ভাবে আমাদেরকে নিয়ে, কিন্তু সত্যিকারই যে মিনিমাম ফিজ নিয়ে আমরা পড়াই, অবশ্যই এটা স্যার, এটা সারা ইন্ডিয়ার কাছে কিন্তু একটা নেই। মানে আমার অবাক ব্যাপার। লাইফে আমিও দেখি, আমিও তো লোকে তারপরেও আমাদের নিন্দে মন্দ বলে, তাতেও কিছু করার নেই। বহু মানুষ ভালো বলে, কিছু মানুষ আমাদের খারাপ বলে, কারণ যাদের অনেক ইনস্টিটিউট চালায় তারা হয়তো আমাদের শত্রু, এমন হতে পারে, কিন্তু আমরা কাউকে শত্রু ভাবি না, আসলে ভালোবেসে করাই। ঠিক আছে, সে প্রসঙ্গে যাচ্ছি না, আবেগপ্রুত হয়ে লাভ নেই। আমি তোমার কাছে পরে যাবো, আর কি কি পরীক্ষায় তুমি ফেল করেছো ফেল তার একটা লিস্ট যদি দাও। লিস্ট স্যার হাতে করে গুনতে অনেকগুলো হয়ে যাবে। তাও স্যার আমার মেন মেন যেগুলো জায়গা আছে, যেমন এসএসসি স্টাফ, সিজিএল, হ্যাঁ স্টাফ সিলেকশন কমিশনে 3-4 বার প্রিলি মেন্স গিয়ে মেরিটে হয়নি, এবং স্কুল সার্ভিস কমিশনের ক্লার্কের সব কিছু কমপ্লিট হওয়ার পরেও আমার সিলেকশন হয়নি, এবং তার আগে তারপরে আপনার মেদিনীপুর কোর্টের প্রিলিমেন্স ইন্টারভিউ কম্পিউটার টাইপ দেওয়ার পরেও সেখানে আমার সিলেকশন হয়নি, এবং 2018-তে 2000 নোটিফিকেশন ছিল এলপি টেকনিশিয়ানের সঙ্গে বেরিয়েছিল গ্রুপ ডিতে, সেখানেও কোয়ালিফাই হয়েছিলাম, ম্যারিটও খুব ভালো গ্রুপ ডিতেও পাস করেছি, গ্রুপ ডিতেও পাস করেছিলাম। তো তখন তো তখনই স্টেজে ছিলাম, তারপরেও দৌড়ে কোয়ালিফাই করতে পারলাম। কোয়ালিফাই করতে পারেনি। মানে তোমার জীবনে আমি একটু বলি গুছিয়ে, অনিমেষের জীবনে কিছু সময় এসেছে, কিছু ডার্ক পিরিয়ড এসেছে, তার থেকে প্রচুর প্রচুর শিক্ষা নিয়েছে ও, তার ফলে আজকে সাকসেসটা পেয়েছে। তো আমি বলি এর পেছনে কিন্তু ওর বিরাট বড় যুদ্ধের কাহিনী রয়েছে, হয়তো গুছিয়ে বলতে পারছি না ব্যাপারটা, যে অবশ্যই স্যার। যে ও বিভিন্ন পরীক্ষাতে পাশ করার পরও যে দৌড়গোড়া থেকে ফিরে আসছে, ও আমার সঙ্গে ফেস টু ফেস অনেকবার কথা বলেছে আমার অফিস রুমে বসে, স্যার কী করবো। আমি প্রতি মুহূর্তে ওকে সাহস দিয়ে গেছি যে হারার জন্য তোমার লাইফে এগোচ্ছ না, জেতার জন্য এগোচ্ছে, জিতবে। আজকে ওর মুখের হাসি দেখেই কিন্তু আমার খুব ভালো লাগছে যে হাজার হাজার তপবনিয়ান সাকসেসদের মধ্যে, সাকসেসফুল স্টুডেন্টের মধ্যে ওরা অবশ্যই আছে। স্যার, অবশ্যই। তপনকেও ওনার ভালোবাসে বলছিল সেসব গল্প। আচ্ছা, সেটা যাচ্ছি না, তারপরে আমি বলবো তোমার কোন বোর্ড থেকে পাস করেছে জিজ্ঞেস করলাম না একটু আগে? স্যার, হ্যাঁ, বলেছে, বলছি, আচ্ছা স্যার, ঠিক আছে। একদম। এবার আমি এটা বলবো যে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুমি কি বলতে চাইছো, যে তারা কিভাবে এগোবে? ভবিষ্যতে এখনো অনেক সে ভাবছে যে হয়তো লকডাউন পিরিয়ড, ইকোনমিক পরিস্থিতি সবারই খারাপ, দেশের পরিস্থিতি খুবই খারাপ, কিন্তু যারা যতদিন সরকার থাকবে সরকার রিক্রুটমেন্ট অবশ্যই করবে, এই ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। তো ডিমোটিভেট না হয়ে নিজের পারফরমেন্সটা থেকে সব থেকে এগিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। বেটার জায়গায় নিয়ে আসতে হবে। নিজের পারফরমেন্সটাকে কখনো নষ্ট হতে দিতে হবে না, যাই হোক সেই পারফরমেন্সটা সব থেকে বড় লেগে থাকলে মানুষের সাকসেস হবেই হবে, কম্পিটিটিভ লাইন। এটা আমি নিজে থেকে দিয়ে বুঝেছি। অনিমেষ, তোমার এমন একটা ফিলিংস জানাও ইদানিংকালে, যে ফিলিংসটা বা তোমার আগে পরে কোনো ফিলিংস, যে ফিলিংসটা তোমার সত্যিকারের মনোগ্রাহী। স্যার ফিলিংস তো সব ভালোই লাগে, যেহেতু একটা সিলেকশন কমপ্লিট হয়ে গেছে, জয়েনিং সামনে, যেটা ফিলিংয়ের বলতে যেটা এখন রিসেন্ট আমি এমন কোনো ঘটনা বলছি, যেটা আরআরবি থেকে কল আসার পর আমি যেটা আমার অফার লেটার কালেকশন করতে যাই, যেহেতু লকডাউনে লোকাল ট্রেন বন্ধ, কিছু স্পেশাল ট্রেন যা স্টাফদের চালু আছে, সেক্ষেত্রে মনে ভয় ছিল যে আমি স্টাফ ট্রেনে উঠছি। ও, তুমি ওই স্টাফ স্পেশাল ট্রেনে উঠে গেছো? হ্যাঁ স্যার। তো আচ্ছা, তখনই মনে হচ্ছে না, আমিও খুবই তাড়াতাড়ি শীঘ্রই এনাদের সঙ্গে অ্যাজ এ স্টাফ হিসেবে ইন্ডিয়ান রেলের একজন কর্মচারী হবো। যাত্রা করবো, ওইটাই আমার আপাতত প্রাপ্তি। তার মানে বুঝতে পারছো তোমরা, বলতে চাইছি যে স্টাফ স্পেশাল যে ট্রেনগুলো চলছে এখন, ও যখন ওই কাগজপত্রগুলো নিয়ে আসতে গেছিলো তখন ওই ট্রেনেই চেপে গেছিলো, ও ভাবছিল হয়তো নামিয়ে দেবে, কিন্তু নামায়নি ওকে। ওর ওই যে আবেগপ্লুত যে সময়টুকু, ওটা ওর জীবনে একটা পরম পাথেয় হিসেবে রেখেছে ও।
ঠিক আছে, খুব ভালো লাগছে তোমার সঙ্গে কথা বলে। তো আমি এটুকু বলতে চাই যে কোন কোন সাবজেক্ট, আচ্ছা আমি একটা কথা বলি, আসলে এখন যেরকম টপ মানে টেকনিক্যালের সিলেকশন হচ্ছে, এনটিপিসি মানে সিলেকশন এখন হচ্ছে হয়ে গেছে, যেরকম লোকো পাইলট টেকনিশিয়ান, তার জন্য আমরা যত রকম বেশি স্টুডেন্টদেরকে সাক্ষাৎকার নিয়েছি, বেশিরভাগই লোকো পাইলট টেকনিশিয়ানদের নিয়েছি। আবার যখন অন্য অন্য নন টেকনিক্যাল বেরোবে তখন নন টেকনিক্যালের সাক্ষাৎকারগুলো নেবো, যারা এনটিপিসি পরীক্ষা হলো তাদেরকে সাক্ষাৎকার নেবো। অনেক গ্রুপ ডি ছেলেমেয়ের সাক্ষাৎকার আমরা নিয়েছি, আমাদের চ্যানেলে আছে, তো সেগুলো তোমরা দেখে নিতে পারবে। তো কথা হচ্ছে যে অনিমেষের কাছে এটা একটা বিরাট পাওনা যে ও কিন্তু ম্যাক্সিমাম নন টেকনিক্যাল পরীক্ষাগুলোও ক্র্যাক করেছে। ঠিক আছে, যেরকম আমরা জেনে নিলাম যে এনটিপিসি পরীক্ষা ক্র্যাক করেছে, হাইকোর্টের পরীক্ষা ক্র্যাক করেছে, ও তোমার রেলের গ্রুপ ডির পরীক্ষা ক্র্যাক করেছে। আফটার অল যে পরীক্ষাটাতেও পাস করেছে সেই পরীক্ষাটাতেও কিন্তু সিলেকশন প্রসিডিওরটা মেন দাঁড়িয়েছিল কিন্তু নন টেকনিক্যালের উপর। আশা করা যাচ্ছে বুঝতে পেরেছো। জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা দিতে যাবে সেখানেও কিন্তু নন টেকনিক্যালের উপর সিলেকশন দাঁড়িয়ে আছে, কেননা প্রিলিমস তো নন টেকনিক্যাল, প্রিলিমস না পাস করলে মেন পাস করতে পারবে না। যাকে এই প্রসঙ্গে আমি অনেক কিছু আলোচনাও করে দিলাম তোমাদের সঙ্গে। তো আমি এবার বলবো অনিমেষ, তুমি ভবিষ্যৎ স্টুডেন্টদের কিভাবে পড়লে এগোতে পারবে? মানে শুধু স্যার বসে রয়েছেন বলে স্যারকে শুধু ভালো ভালো বলতে হবে, তখন না, ভালো স্যার, ভালো এটা না। বলতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। যেমন পড়াশোনার তোমার কথাটা বলছো। পড়াশোনার স্টাডিটা তো খুব সবকিছু নিজের উপরে ডিপেন্ড করে। সেক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে সবকিছু নিজেও মানুষ এগোতে পারে না, কিছু কপারেশন লাগে, মানে গাইডেন্স গাইডেন্স লাগে। তো আমি অ্যাজ এ ক্যান্ডিডেট হিসেবে বা অ্যাজ এ পার্সোনালি বলতে চাইবো যে যে তোমাকে নিজে নিজে হাতে ধরে পড়াবে। সেক্ষেত্রে আমি যেটা শিখেছি তপবান স্টাডি সেন্টার থেকে, যে স্যার যেভাবে হাতে ধরে পড়া ধরে এবং স্যারের এক্সাম নেওয়ার যে মেথডটা দিয়ে যেভাবে এগোবে, সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় মানুষের ক্লিয়ারেন্স থাকা দরকার আছে। কিন্তু আমি সামনে বসে রয়েছি, না আমার না স্যার, এটা কখনোই নয়। যেটা বাস্তবিক সেটা বাস্তবিক আপনার সঙ্গে শেয়ার করছি। ঠিক আছে। তো আমি মানে কোনো একটা গাইডলাইন দরকার আছে, হয়তো যারা অবশ্যই। অগ্রজ যারা চাকরি পেয়েছে তাদের, বা কারোর খুব দরকার আছে, না হলে এগোনো সম্ভব না, বা কষ্টকর, যাত্রা পথ অনেক কঠিন হয়ে যায়। ফেলিয়ার হতে হতে একটা সময় আরো বোরিং লাগে, তখন নিজেকে উঠে দাঁড়ানোর পথ থাকে না। তো আমাদের তো একটা সাক্ষাৎকার হচ্ছে, একটা আড্ডা মতো হচ্ছে, যে মানে আমরা ডিসকাস কিছু নিজেদের মনের আদান প্রদান। তো আমি বলতে চাই, এবার তোমাকে যদি অনিমেষ আমি বলি যে ভাই কোন সাবজেক্টগুলোর উপরে জোর দেবো আমি চাকরি পেতে গেলে, তুমি তোমার রেকমেন্ডেশন কি হবে আপকামিং স্টুডেন্টদের জন্য? যেহেতু প্রত্যেকটা এক্সামের একটা নিজস্ব একটা প্যাটার্ন থাকে আর সিলেবাসও থাকে, তো প্রথমে ক্যান্ডিডেটকে নিজের স্ট্রং জোনটাকে চয়েস করতে হবে। এবার যদি শুধু স্পেসিফিক রেলের ক্ষেত্রে বলি আমি, আর রেলের ক্ষেত্রে তপমানের তো সুনাম আছেই আছে। সেক্ষেত্রে রেলের যে বর্তমানে প্যাটার্নটা চলছে সেটা ম্যাক্সিমাম সায়েন্স ব্যাকগ্রাউন্ড। তো আমি চাইবো যে আপকামিং স্টুডেন্ট আছে, সো বেশ ম্যাক্সিমাম সায়েন্স, এবং যদি ওর নিউমেরিক্যাল অ্যাপটিটিউডটা স্ট্রং করতে পারে, সেক্ষেত্রে আমি বলবো তার সাফল্য খুবই শীঘ্র। বাহ, ওর কাছে একটা সাজেশন পেলাম, আশা করি সাজেশনটা তোমাদেরও কাজে লাগবে। আসলে এই টুকরো টুকরো সাহস, টুকরো টুকরো মনোবল, এই টুকরো টুকরো চিন্তা ভাবনা নিয়ে কিন্তু একটা বড় পৃথিবী তৈরি করা যায়। আর এর জন্য দরকার নিজের আত্মবিশ্বাস। শুধু করিয়ে দিলেই হবে না, আমরা কে বা তুমি কে কেউ কিছু না, শুধুমাত্র একটা সাময়িক মানে চিন্তা ভাবনা নিয়ে লাইনে থাকা উচিত না। স্যার, আপনাকে ডিস্টার্ব বলো, বলছি বলো। স্যার, একটা তোমার পার্সোনালি যেটা আমি একটা জিনিস শেয়ার করতে চাই, যে আমি নিজের প্র্যাকটিক্যাল লাইফে ফর্ম ফিল আপের ক্ষেত্রে দেখেছি। তো যারা নতুন করে ফর্ম ফিল আপ করবে, যা করেছো তো এবং ভবিষ্যতে করবে, তাদের জন্য একটা সাজেশন বলবো, যতটুকুই ফর্ম ফিল আপ করবে এক্স্যাক্ট ফর্ম ফিল আপ করবেন। Exact. কেননা এই তথ্য গোপন করা যাবে না। তথ্যগুলো গোপন করা যাবে না এবং সঠিক দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। নাহলে একটা চাকরির ক্ষেত্রে পুরো 3-4 বছর লেগে যায় একটা চাকরি প্রসিডিউর কমপ্লিট হতে। তো সেক্ষেত্রে ওই 3 যদি সামান্য ভুল হতে গেলে হয়তো সে ফাইনাল স্টেজে সিলেকশন হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেটা আমার নিজস্ব প্র্যাকটিক্যাল আমি ফেস করেছি বলেই আমি সেটা শেয়ার করতে চাই, যে যতটুকু তথ্য দেখ সঠিক এবং জেনে বুঝে দিই। আচ্ছা আচ্ছা, এটাই আমি সব থেকে বড় ভাইটাল জায়গাকে এক্সপ্লেন করতে চেয়েছি। ঠিক আছে। তো অনিমেষ, খুব ভালো লাগলো তুমি তোমার সঙ্গে সময় কাটিয়ে, এবং আফটারঅল আমাদের ভিউয়ারদের যদি সামান্যতম কোনো কাজে লেগে থাকে, অবশ্যই জাস্ট আমরা টাইম কাটালাম একসঙ্গে। আর তোমরা অবশ্যই ভালোবাসো পড়াটাকে, পারফর্ম করো। এই লাইনটা কিন্তু স্বপ্নের লাইন নয়, এই লাইনটা হচ্ছে জেতার লাইন। আর জিততে গেলে এই লাইনের এন্ট্রান্স কিন্তু একটা, বেরোনোর রাস্তা দুটো, একটা ফেলিয়ার
আর একটা সাকসেস। সাকসেস হলে তুমি শাহিনশাহ মানে রাজা, আর ফেলিয়ার হলে তুমি ফকির। ইন দ্য সেন্স ফকির মানে এইখানটায় দাঁড়িয়ে এই কথা যদি আমি আম জনতার সামনে বলি তখন বলবো ফকির বলে কিছু হয় না, সব লাইনই ভালো, সব কিছুই ভালো, কিন্তু আমি যে কাজটা করতে যাব সেই কাজটাতে সাকসেস না হলে সেই কাজের নিরিখে সেটা ফকির, বেকারি সেটা। আমি এটাই বলবো, যদি এই লাইনে থাকতে চাও তোমরা সাকসেস নিয়ে বেরোতে হবে, তার বাইরে কোনো কথা হবে না, ঠিক আছে? আমি পুরো লাইফ ডেডিকেট করেছি কম্পিটিটিভ লাইনের জন্য এবং অলওয়েজ সাথে থাকবো। মানুষ